চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ার হিড়িক, ট্রেনের ছাদেও ছুটে চলা, মহাসড়কে গাড়ির চাপ, যে কোনো সময়ের চেয়ে স্বস্তিতে বাড়ি যাচ্ছে মানুষ। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজেদের দুর্বলতা স্বীকার করলেন র্যাব ডিজি। জমজমাট কোরবানির পশুর হাট, সার্বক্ষণিক তদারকি হচ্ছে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চাঁদাবাজি ঠেকাতে সতর্ক ডিএমপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। আর কিছুক্ষণ পরে শুরু হবে হজের খুতবা। ফজরের পর অন্তত ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় ২০ লাখ মুসল্লি জড়ো হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। আরাফাতে দিনভর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হজের খুতবা শুনবেন তারা। এবছর খুতবা দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানেই অবস্থান করবেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। সেখান থেকেই সংগ্রহ করবেন প্রতীকী শয়তানকে মারার পাথর। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে তারা আবারও মিনায় ফিরবেন, পাথর মারবেন প্রতীকী শয়তানকে। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশুর কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে ২ পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। ১১ ও ১২ জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে এবছরের পবিত্র হজ। সকাল থেকেই রেলে ঈদে ঘর ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যেমন ভেতরে তেমন ট্রেনের ছাদেও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে যেভাবে পারছে ছুটছে গন্তব্যে। সকালে কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ১ ঘন্টারও বেশি দেরিতে ছাড়লেও অন্যগুলো ছেড়েছে যথাসময়ে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। নীলসাগর এক্সপ্রেস গন্তব্য নীলফামারীর চিলাহাটি, ছাড়ার কথা ৬টা ৪৫ মিনিটে, কিন্তু কমলাপুর ছেড়েছে সকাল ৮টা ৩ মিনিটে। এ তো ছাদের অবস্থা, ভেতরের অবস্থা কেমন সহজেই অনুমান করতে পারার কথা। একে তো দেরি, তার উপর যাত্রীর চাপ। বলতে সম্ভাব্য টাইম ৮টা, তো সেক্ষেত্রে আমাদের ১ ঘন্টা ১৫ মিনিটের মতো লেট হয়েছে। আমরা অনেক পেরেশানিতে পড়ছি। আর ভিতরের যে অবস্থা, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না, যাদের ইনস্ট্যান্ট টিকিট দিছে তাদেরকে আপনারা যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করতেন হয়তো বা আমাদের ক্ষেত্রে ভালো হইতো, যারা আমরা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরও কেন আমি আমার সিটে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাসায় যাইতে পারবো না? এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। তারপরও প্রতি বছর বাংলাদেশে বলে রেলওয়েতে খালি লস লস লস। শুধু নীলসাগর এক্সপ্রেসই নয়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের অবস্থাও একই। যেমন ভিড় ছাদে তেমন ভেতরে। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপে ভেতরের এমন অবস্থা, সিটের যাত্রীও ঢুকতে পারছেন না বগিতে। তারপর আমার সিট আছে, তারপর উঠতে পারতেছি না। বগিতে জায়গা না পেয়ে যে যেভাবে পারছে ছাদে উঠছে। কমলাপুরের এই অবস্থা হলে পরবর্তী স্টেশনগুলোতে কি অবস্থা হতে পারে, অপেক্ষমানদের অবস্থাই বা কি হবে তা সহজেই বোঝা যায়। অনেকগুলো গার্মেন্টস উঠেছে একসাথে, যার কারণে ভিড়টা অনেক বেশি। জামালপুর জেলাতে বাসের সার্ভিসটা সবচেয়ে বাজে জেলা হয়েছে জামালপুরের বাসের সার্ভিস, যার কারণে জামালপুরের লোক ট্রেনটাকেই ভরসা মনে করে। নারীর টানে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত থাকে, ঈদ আনন্দ করার জন্য। যানজট, ভিতরে জায়গার ব্যবস্থা নাই। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে এখান থেকে ওরা যাইতেছে না, এয়ারপোর্ট থেকে কেমনে উঠবো? কমলাপুরে যাত্রীদের এই চাপের বিশেষ কারণ তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়া। তারপরও প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ নিরাপদে যেন গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য আল্লাহ ও ভাগ্যের উপর ভরসা করে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ঘরমুখ মানুষের ঈদযাত্রার চাপ এখন কেমন দেখছেন? বৃষ্টির কারণে ঈদযাত্রার ভোগান্তি কি কিছুটা বেড়েছে?
ভোগান্তির কথা যদি বলি, আপনি নিশ্চয়ই জানেন যে তুমুল বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও, এখনও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, অর্থাৎ যে কোনো সময় আবারও নামতে পারে বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু ঘরমুখ মানুষের যে ভোগান্তি সেটি নিঃসন্দেহে বেড়েছে, এবং বৃষ্টি যখন হয় নগরীতে কিন্তু তখন যানজট সৃষ্টি হয় তীব্র। সেই যানজটও আমরা লক্ষ্য করছি। আমরা সায়দাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে ঘুরে যেটি দেখেছি যে ভাড়া আসলে এখানে যতক্ষণ পর্যন্ত তদারকি চলে বিভিন্ন সংস্থার, ততক্ষণ পর্যন্ত ঠিক নির্ধারিত ভাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। কিন্তু আমরা কিছু দৃশ্য দেখেছি যেটি হচ্ছে যে কাউন্টার থেকে এককালীন কিছু টিকিট কিনে ভাসমান সেই টিকিটগুলো বিক্রি করা হচ্ছে নিজের মতো করে, অর্থাৎ 500 টাকার টিকিট সেটি কখনো 800, কখনো 1000 পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং এই যে টিকিট বিক্রেতা, এদের কিন্তু নির্দিষ্ট কোনো কাউন্টার নেই, অর্থাৎ ওই মূল কাউন্টারের ছত্রছায়াই কিন্তু তারা এই কাজটি করছেন। এই টিকিট বিক্রেতা যাদেরকে ভাসমান হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে, তাদের কিন্তু আসলে চিহ্নিত করে তাদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো পলিসি বা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। তবে ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু গতকালের তুলনায় আজকে বেড়েছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে পোশাক কারখানাগুলো আজ থেকে ছুটি, এবং পোশাক কর্মী যারা গতকালকেও ঢাকাতে অফিস করেছেন তারা কিন্তু আজ বাড়ি ফিরছেন। বিশেষ করে স্বজনদের সান্নিধ্যে তারা ঈদ করার জন্য তারা কিন্তু আজকের সকল ঝক্কি ঝামেলা উপেক্ষা করেই কিন্তু তারা বাড়ি ফেরার আসলে সর্বাত্মক চেষ্টা করছেন। তো সব মিলিয়ে ঈদ যাত্রা কিছুটা বিড়ম্বনার বললেই চলে। একদিকে বৃষ্টি, আরেকদিকে যানজট, আরেকদিকে কিছুটা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, এইসব মিলেই চলছে এবারের বাড়ি ফেরা মানুষের ভোগান্তির মধ্য দিয়ে ঈদ যাত্রা। তো এই ছিল যেবা আমার কাছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। মন্ত্রী স্বীকার করেন সরকারের মনিটরিংয়ে সীমাবদ্ধতা রয়েছে। বিপুল সংখ্যক মানুষ পণ্যবাহী ট্রাকে যাতায়াত করলেও সেই ট্রাক থামানো হচ্ছে না যানজট তৈরির কথা চিন্তা করে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান পশু ও ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও হাটের পরিধি মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বলেন বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়েছে। কোনো বাস পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। দুই একটি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। নারী টানে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হয়। শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বাস, মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে চড়ে ছুটছে মানুষ। অনেকেই কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক যোগে বাড়ি ফিরছেন। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। টঙ্গী, গাজীপুর থেকে বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে গাড়ি চলছে ধীর গতিতে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন এবং নির্মূল করা হবে। গত 17 বছর এটাকে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। এদিকে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ স্বীকার করেছেন জঙ্গল সলিমপুরে র্যাবের কিছুটা দুর্বলতা ছিল। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাসীদের নির্মূলে সেখানে অভিযান পরিচালনা করে। রবিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে গুড়িয়ে দেয় র্যাব ক্যাম্প। এ ঘটনায় র্যাবের অসাবধানতা ছিল বলে স্বীকার করেছেন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিগত আমলে দেশে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুরের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়। সরকার সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে বলে দৃঢ় ঘোষণা দেন তিনি। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, এটা স্বাভাবিক ঘটনা। পতাকা বৈঠকে এর সমাধান হবে আশা করেন তিনি। সাভারে সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশু বেচাকেনায় ক্রেতা বিক্রেতা দুপক্ষই স্বস্তি প্রকাশ করেছেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে রাজধানীর গাবতলীতে পশুর হাট পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাময়িক কিছু অসুবিধা হয়েছে বৈরী আবহাওয়ার জন্য, তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সরকার সজাগ রয়েছে। তিনি আরও জানান, এবার পশু বিক্রির জন্য রাজধানীতে আসা ব্যাপারী বা বিক্রেতাদের বাড়তি খরচ হয়নি। সবার সাথে রসিদের ব্যবস্থা কড়াকড়ি থাকায় অতিরিক্ত টাকা গুনতে হয়নি। জাল টাকার বিষয়ে অভিযোগ নেই। সব মিলিয়ে এবার কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনায় সন্তুষ্ট মীর শাহে আলম। এদিকে ডিএমপি কমিশনারও জানান, চাঁদাবাজি ও জাল টাকা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ, টাকা রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কার্যমুক্ত কোথাও যদি হয়, সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয়, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। দর্শক, কোরবানির পশুর হাটে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর কচু খেতে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলছি তার সাথে। ওমর, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যে হাটটিতে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম কিন্তু রয়েছে। একই সাথে যেহেতু আর একদিন রয়েছে ঈদুল আজহার, যার কারণে আসলে এখন কিন্তু ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা এবং ক্রেতারা। তারা কিন্তু তাদের যে পছন্দের পশুটি সেটি কেনার জন্য তারা চেষ্টা করছেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা বিক্রেতা রয়েছে এবং ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন, যে তারা বলছেন যে তারা তাদের যে লভ্যাংশ অনুযায়ী তারা কিন্তু তাদের গরুগুলো বিক্রি করতে পারছেন। একই সাথে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু আমাদেরকে যেটি জানাচ্ছেন, তারা বলছেন যে আসলে কিছুটা দাম বেশি রয়েছে এবং তারা বলছেন যে আসলে তুলনামূলকভাবে তাদের যে বাজেট, সেই বাজেটের বাইরে কিন্তু আসলে দাম অনেক বেশি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু আবহাওয়ার কারণে এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বাহিরে আজকে
কিছুটা বৈরী আবহাওয়া, যার কারণে কিন্তু ক্রেতা সমাগম কিছুটা কম রয়েছে এবং একই সাথে বিক্রেতারা বলছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে যে ক্রেতা সমাগম আরো বাড়বে বলেও তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং সার্বিকভাবে যদি বলি, আসলে আমি যে হাটটিতে রয়েছি সেখানে কিন্তু আসলে ক্রেতা সমাগম বেশ রয়েছে এবং যে কোরবানির যে পশু, গরু, ছাগল, মহিষ, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কচুকের গরুর হাট থেকে সবশেষ। ওমর, ধন্যবাদ আপনি। হাম উপসর্গে ময়মনসিংহ, সিলেট, বরিশাল সহ 4 জেলায় 5 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হামে মোট 39 শিশুর মৃত্যু হলো। মারা যাওয়া 2জনই শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 16 শিশু। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 29 শিশু। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 62 শিশু। আন্তর্জাতিক প্রসঙ্গ। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে জানান, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি টেলিগ্রামে জানান, উপসাগরীয় অঞ্চলে কোনো দেশ বা ভূখণ্ড মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে থাকবে না এবং এই অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা স্পিডবোট লক্ষ্য করে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র এমন সময় হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানে শীঘ্রই কোনো চুক্তি হচ্ছে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ার হিড়িক, ট্রেনের ছাদেও ছুটে চলা। মহাসড়কে গাড়ির চাপ, যে কোনো সময়ের চেয়ে স্বস্তিতে বাড়ি যাচ্ছে মানুষ। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজেদের দুর্বলতা স্বীকার করলেন র্যাব ডিজি। জমজমাট কোরবানির পশুর হাট, সার্বক্ষণিক তদারকি হচ্ছে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চাঁদাবাজি ঠেকাতে সতর্ক ডিএমপি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।